একা একাই করছেন নিজের প্রচারণা। অর্থ নেই, জনবল নেই, তবু এমপি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। নির্বাচনের নেশায় ছেড়েছেন চাকরি, এক পর্যায়ে তাকে স্ত্রীও ছেড়ে চলে যায়, তবু নির্বাচন থামাননি। প্রতিদিন একাই চালিয়ে যাচ্ছেন নিজের প্রচারণা। আমি 2007 সালে বাংলাদেশ নৌবাহিনীতে আমি যোগদান করি। 2019 সালে আমি বাংলাদেশ নৌবাহিনীর চাকরিটা আমি ছেড়ে দেই। এরপর থেকে কিন্তু আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে যায়। আমি একাকিত্ব জীবন। কোনো পোস্টার বা ব্যানার নেই, কোনো মিছিল, জনসমাবেশ বা বহন নেই, কিন্তু নীরবেই চলছে প্রচারণা। যেহেতু আপনার কোনো কর্মী নেই, একজন কর্মী রাখতে হলে কিন্তু তাকে 300-400 টাকা দেওয়া লাগে। এই জন্য যখন একজন ভোটারকে বলে দেয় যে আমার কোনো কর্মী নেই, তারা 1-10 জনকে তারা এটা বলে দেয় এবং আমার প্রচারণা কিন্তু এইভাবে চলে। মাত্র 10,000 টাকার তৈরি লিফলেট নিয়ে হেঁটে হেঁটে প্রান্তিক ও দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছেন তিনি। বিভিন্ন গ্রামগঞ্জে আমি এভাবে হেঁটে চষে বেড়াই, সকলের কাছে আমি যাই। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালি গ্রামের পল্লী চিকিৎসক শাহ আলমের ছেলে মিজানুর রহমান। 1988 সালে জন্ম তার। 2005 সালে এসএসসি পাশ করে। এরপর যোগদান করেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে। আমরা আগে ভোট দিছি, আমরা ভোট দিব একলা, আর কেউ নাই, আর একলাই আগে আমরা আগে ভোট দিয়ে আইছি, ভোট দিম। জনদলিত মানুষ, তিনি মানুষের সাথে যেভাবে মিশে, যেভাবে কথাবার্তা বলে, আলহামদুলিল্লাহ আমরা তার ভোট দিই। 2019 সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে ফিরে আসেন নিজ গ্রামে। ধন সম্পদ নেই, জনবল নেই, বার্ষিক সঞ্চয় মাত্র 10,000 টাকা। বাবার 3% জমিতে একটি ভাঙাচোরা ঘরই তার একমাত্র সম্বল। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনের প্রার্থী। যে একজন জেলে, মুচি, অটো চালক, রিক্সাওয়ালা, সকল শ্রেণীবর্ণ, সকল পেশাজীবীর মানুষের যে অধিকার, এই অধিকার আদায়ের জন্য আমি ভোলা সদর 1 আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি থেকে প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচনে ব্যয় করছেন মাত্র 30,000 টাকা, যা এসেছে বন্ধু ও আত্মীয় সহায়তায়। বাৎসরিক আমার যে সঞ্চয়টা সেটা আমার 10,000 টাকা, আর নির্বাচনের যেই 30,000 টাকা যেই ব্যয়ের জন্য যেটা ধরা হয়েছে, এই টাকাটা আমাকে সাধারণ জনগণ আমাকে সহযোগিতা করে তারা আমাকে দিয়েছে। মিজানুর রহমানের লক্ষ্য স্পষ্ট, রাজনৈতিক দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্যাতিত ও দরিদ্র মানুষের কণ্ঠ হয়ে জাতীয় সংসদে যাওয়া। বিশেষ ক্ষেত্রে চিকিৎসা সেবা এবং স্থানীয় যে সুযোগ সুবিধা, এগুলো অনেক দুর্নীতি করে। পেশা শক্তির যেই বিষয়গুলো আছে দুর্নীতির, এগুলো ইনশাল্লাহ আমি বন্ধ করব। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টা, থানাতে গেলে অনেক সেবা পায় না, তারপর সরকারি যেই বিষয়গুলো আছে আপনার সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে। ইনশাল্লাহ এগুলোও কিন্তু এই দুর্নীতিগুলো ইনশাল্লাহ প্রতিরোধ করা হবে। 2019 সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে প্রাপ্ত 26,318 ভোটই তার অনুপ্রেরণা। এর আগে আমি উপজেলা নির্বাচন করেছিলাম, স্থানীয় নির্বাচন, ভোট প্রতীক নিয়ে 26,318 পেয়ে আমি দ্বিতীয় অবস্থান অর্জন করি। এই ভোট পাওয়ার পরে আমি যখন দ্বিতীয় অবস্থানে অর্জন করেছি, আমার মনোবল আরো বাড়িয়ে দিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিল হওয়া ও তার নেতিবাচক অভিজ্ঞতা তাকে আরো দৃঢ় করেছে। এবার তিনি এনপিপির প্রার্থী আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আমার থাকার ভিতর রয়েছে শুধু একটা ভাঙা টিনের ঘর। এই টিনের কোনো রকম সকম আমি এটার ভিতর, আমি ঝড় বৃষ্টি আসলে আমি থাকতে পারি না, বৃষ্টি পড়ে। মানুষের বাড়িতে কখন আমি খাই, জনগণ আমাকে দিনবেলা তারা পাড়া প্রতিবেশী তারা আমাকে সহযোগিতা করছে খাওয়ার ব্যাপারে। আর রাস্তায় আমি একটা মোটরসাইকেল তো ভালো কথা, একটা সাইকেল পর্যন্ত আমার নাই। আমি অটো দিয়ে যখন যাই, একজন অটোওয়ালা তখন আমাকে ভাড়া তারা নেয় না। মোটরসাইকেল দিয়ে কেউ গেলে আমাকে সেই মোটরসাইকেলে তারা নিয়ে যায়। মিজানুর রহমানের গল্প প্রমাণ করে অর্থ সম্পদ নয়, দৃঢ় সংকল্প আর মানুষের জন্য দায়বদ্ধতা, এটি হয় সৎ রাজনীতির সত্যিকারের শক্তি। অস্ট্রেলিয়ার ফল এখন বাংলাদেশে। বেকার জীবনের ইতি টেনে এখন লাখ লাখ টাকা আয় করছেন এ দুই তরুণ। এ পর্যন্ত আমাদের কুল বিক্রি হয়েছে 2 লক্ষ টাকার মতো। আপেলের চেয়ে মিষ্টি এ বল সুন্দরী মন কাটছে সবার। যে দেখেন তারই চোখ আটকে যায় এ বড় বড় বল সুন্দরীতে। আসলে এটা দেখতে তো বলের মতো এবং খুবই সুন্দর। আমি বললাম যে দেখি একটা দেন তো, খেয়ে দেখি। তো ওনারা আমাকে দিল একটা, খেয়ে দেখলাম যে আসলে এটা খেতেও সুস্বাদু, এটা মিষ্টি। নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামের দুই তরুণ কৃষি উদ্যোক্তা রাব্বি হাসান ও শাহাদাত হোসেন বল সুন্দরী ফল চাষে এনেছেন বিপ্লব। আমি আর রাব্বি, আমরা দুই বন্ধু মিলে এই বাগান শুরু করছি। বল সুন্দরী, খেতে খুব সুস্বাদু, দেখতে অনেক সুন্দর। অস্ট্রেলিয়ায় জনপ্রিয় এই বল সুন্দরী ফল এখন নওগাঁর মাটিতেও ফলছে সাফল্যের সাথে। বড় বড় বল সুন্দরী
খেতে অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। 2018 সালে এসএসসি পাশ করার পর বেকার হয়ে পড়েছিলেন রাব্বি। বন্ধু শাহাদাতের সঙ্গে পরামর্শ করে তারা শুরু করেন নতুন উদ্যোগে কুল চাষ। আমি 2018 সালে এসএসসি পাশ করার পর বেকার, তখন আমরা দুই বন্ধু মিলে একটা পরামর্শ করলাম যে কি করা যায়। আমরা দুই বন্ধু মিলে একটা উদ্যোগ নিলাম যে আমরা কুল চাষ করব। প্রথমে মাত্র 2 বিঘা জমিতে শুরু, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 11 বিঘা বাগানে। বেসরকারি সংস্থা মৌসুমী এর সহযোগিতায় পেয়েছেন উন্নত মানের চারা, সার ও প্রশিক্ষণ। 2 বিঘা কুল চাষের পরে তখন আমরা ভাবলাম যে আমাদের বাগান বাড়াইতে হইবে। তো আমাদের আর্থিক সমস্যার কারণে আমাদের বেসরকারি সংস্থা মৌসুমী, সেখান থেকে আমরা ঋণ নিলাম এবং ওনাদের সহযোগিতায় আমরা কুল চারা এবং কীটনাশক, আধুনিক কৃষি প্রযুক্তি। এখন প্রতিটি গাছে ধরেছে প্রায় 15 কেজি ফল। ইতিমধ্যে প্রায় 2 লাখ টাকার বল সুন্দরী বিক্রি করেছেন আর আশা করছেন মৌসুম শেষে 8 লাখ টাকার বিক্রি হবে। 2 থেকে 3 হাজার টাকা মন কুল বিক্রি হচ্ছে এখন। আশা করা যায় এরকম দাম থাকলে আগামীতে 8 লক্ষ টাকা কুল বিক্রি করা সম্ভব। বাগানের শ্রমিকরা জানান ফলগুলো মিষ্টি, টসটসে আর প্রতি কেজি বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ফলগুলো বিক্রি শুরু হতেই সাড়া ফেলেছে পুরো এলাকায়। বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন কৌতূহলী দর্শনার্থীরা। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশেপাশের অনেক তরুণ এখন ঝুঁকছেন কুল চাষে। এই বাগান দেখতে আসি দেখি তো অনেক বড় একটা বাগান, আর যা শুনছি তার চেয়ে সুন্দর সুন্দর আপেলের মতন ধরে আছে। আমারও ইচ্ছা এরকম একটা বাগান তৈরি করা। স্থানীয় কৃষি কর্মকর্তা আরিফ হোসেন বলছেন, নওগাঁর মাটি ও আবহাওয়া বল সুন্দরীর জন্য অত্যন্ত উপযোগী। এই চাষ পদ্ধতি ছড়িয়ে পড়লে বেকারত্ব হ্রাস পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে আসবে সমৃদ্ধি। উচ্চ মূল্যের ফল চাষের উদ্যোক্তা তৈরির আওতায় 2 জন তরুণ উদ্যোক্তা ফল সুন্দরী কুল চাষাবাদ করেছেন। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া ফল সুন্দরী কুল চাষের জন্য খুবই উপযোগী। তারা যেভাবে চাষাবাদ করেছেন এই এলাকার জন্য তারা দৃষ্টান্ত স্বরূপ। বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এবং পিকেএসএফ এর অর্থায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে এবং কৃষি বিভাগ থেকেও সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। এখানকার তরুণ উদ্যোক্তা যারা বেকার শিক্ষিত যুবক যারা আছেন তারা বসে না থেকে যদি এরকম কুল চাষের প্রতি আগ্রহী হন তাহলে তারা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধি আনয়ন করবে। 2 তরুণের হাতে জন্ম নিয়েছে আশা, পরিশ্রম আর সম্ভাবনার এক সুন্দর উদাহরণ। নওগাঁর বল সুন্দরী বাগান এখন গ্রামীণ সফলতার প্রতীক। শীতের সকালে পিঠার ভাব, গম্ভীরার তালে তালে সুর। এটি ছোট এক নবান্ন উৎসব। জিভে জল আনা গরম গরম এসব পিঠা যেন মনে করিয়ে দেয় বাঙালির ঐতিহ্যকে। শুধু খাবারের উৎসব নয়, এটি বাঙালির শেকড়, কৃষি আর জীবনের উদযাপন। বরেন্দ্র কৃষি উদ্যোগ ও শুদ্ধ পরিবারের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহর এলাকায় অনুষ্ঠিত হলো এবারের নবান্ন উৎসব, যেখানে অংশ নেন কৃষক, শিক্ষক, শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ। আমরা যে নবান্ন উৎসবে আসছি সেই নবান্ন উৎসবে আমরা অনেক ধরনের পিঠাপুলি দেখতে পাচ্ছি। এরকম উদ্যোগ বরেন্দ্র কৃষি উদ্যোগ বারবার নিবে, আমরা আশাবাদ ব্যক্ত করি। শীতের সকালে সারি সারি পিঠাপুলি আর খেজুর রসের গ্রানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আমরা নবান্ন উৎসবে এসেছি, নবান্ন উৎসবে এসে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ বরেন্দ্র কৃষি উদ্যোগ এবং শুদ্ধ পরিবারকে যে তারা এত সুন্দর নবান্ন উৎসব করেছে। দর্শনার্থীরা বলছেন এ উৎসব যেন তাদের ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের সেই দিনগুলোয়, যখন ঘরে ঘরে পিঠা বানানো, খেজুর রস গরম করা আর গ্রামের আড্ডা ছিল শীতের পরিচিত চিত্র। আমরা চাই যেন প্রতি বছর এরকম নবান্ন উৎসব করা হয়। শীতকালীন যে পিঠাগুলো পাওয়া যেত এখানে এসে ধরেন সেই পিঠাগুলো আমরা পেয়েছি। ভাপা পিঠা, তেলের পিঠা, তারপরে খেজুরের গুড়ের পায়েস এবং ভাপা পিঠায় যে খেজুরের গুড়ের স্বাদ আসলে অসাধারণ ছিল। এইসব পিঠা খেয়ে আসলে অনেক ভালো লাগছে। আমাদের সেই ছোটবেলার ঐতিহ্য এখন ফিরে এসছে। আমরা চাই প্রতি বছর বছর যেন এরকম নবান্ন উৎসব করা হয়। সংস্কৃতি গবেষকরা বলছেন নবান্ন বাঙালির কৃষি নির্ভর সমাজের সঙ্গে গভীরভাবে জড়িত এক ঐতিহ্য। একসময় গ্রামের নারীরাই ছিলেন এই উৎসবের প্রাণ, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় নবান্ন এখন শহরমুখী হয়ে পড়েছে। সবাইকে নিয়ে একটা দিন উপভোগ করা, আমাদের নিজেদের উৎপাদিত ধান থেকে চাল, নিজেদের আখের গুড়, নিজেদের উৎপাদিত খেজুরের গুড়। অনেকেই জানে খেজুর গুড় চাঁপাইনবাবগঞ্জে হয়, আমাদের বরেন্দ্রপুরে প্রচুর খেজুরের গাছ আছে। তাই নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পরিবার থেকেই উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল। এই উৎসবে যদি প্রতি বছর বছর হয় তাহলে হয়তো ছেলে মেয়েদেরকে নিয়ে এসে বা পরিবারকে নিয়ে এসে এরকম খাবার খেয়ে আমাদের পরিবারের যে বন্ধন বা খাবার একসাথে বসে খাবার একটা স্বাদ, শীতকালীন পিঠা অনেক ভালো হবে এবং এগুলো থাকলে আমাদের আগামী প্রজন্ম অনেক পরিবারের প্রতি আসক্ত বা বন্ধন যেটা ভালোবাসা
এটা ঠিক থাকবে আশা করি। কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করেন নবান্ন উৎসব শুধু সাংস্কৃতিক নয়, এটি কৃষির প্রতি মানুষের ভালোবাসাকে জাগিয়ে তোলে। এটা আমরা হাজার বছর পুরনো একটা ঐতিহ্য, তবে আস্তে আস্তে এই নবান্নের উৎসবটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আজকে আমাদের একজন তরুণ এবং শিক্ষিত কৃষি উদ্যোক্তা, যিনি কৃষিকে বাণিজ্যিক আকারে রূপান্তর করার জন্য বিভিন্নভাবে কাজ করছেন। একই সাথে তিনি আমাদের যে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের সাথে কাজ করছেন। তিনি আমাদের আজকে এই নবান্ন উৎসবের আয়োজন করেছেন। আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে কৃষিকে টেকসই ও বাণিজ্যিক করার সুযোগ তৈরি করে এমন আয়োজন। ভোক্তাদের মধ্যে কিছুটা আস্থা আমরা ফিরে পেয়েছি। তো এই প্রতিষ্ঠানটি আগামীতে আরো ভালো কাজ করবে, কৃষিকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ করে বাণিজ্যিক কৃষি সহ রপ্তানি যে কৃষি রয়েছে, এই কৃষিতে আমাদের বরেন্দ্র কৃষি উদ্যোগ সর্বত এগিয়ে যাবে বলে আমরা আশা করি। আয়োজকদের আশা নবান্ন উৎসবকে নিয়মিত আয়োজন করা হবে, যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে বাঙালির জীবন মানে শুধু শহরের আলো নয়, মাটির গন্ধ, ধানের শীষ আর পিঠার ভাপেও আছে আমাদের পরিচয়। খাবারটা খাওয়া, সবাই মিলে আনন্দ করা, সাথে পরবর্তী প্রজন্মদেরকে এই নবান্ন উৎসবটা কি আসলে এটা একটা মেসেজ দেয়া। কারণ আমাদের বাচ্চারা কিন্তু এগুলো বোঝেই না, ভুলেও যাচ্ছে। এটা যেহেতু ঐতিহ্য, তারা যেন তাদের জীবনে ঐতিহ্যটা ধারণ করতে পারে, এই জন্য মূলত এটা করা। কাদামাটি থেকে তুলছেন আলু, হঠাৎ পানিতে তলিয়ে গেছে শত শত জমি, দিশেহারা হয়ে পড়েছে কৃষক। কষ্টে ফলানো ফসল নষ্ট হয়ে গেল চোখের সামনে, কিছুই করতে পারলেন না তারা। তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে পানিতে তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত জমিগুলোতে বর্তমানে 3 থেকে 4 ফুট পানি জমে রয়েছে। কালনে পানি ছাড়ছে, আজকে 10-12 দিন হলো। আস্তে আস্তে ছাড়ছে, আজকে ফুল লোড দিয়ে পানি ছাড়া হয়েছে। ছাড়ি দেওয়াতে কৃষির গর্ত ছিল, ভাঙে গেছে। এতে কৃষকদের উঠতি ফসল নষ্ট হওয়ার পাশাপাশি আসন্ন বড় মৌসুম নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। প্রায় 200 হেক্টর জমি, তামাক, ভুট্টা, আলু, গম, আরো অনেক ফসল ছিল, সব ডুবে গেছে। আমাদের এই ক্যাডার ভাঙিয়ে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমার 10 বিঘা আলু 55 দিন 60 দিন আমাদের বয়স চলতেছে। এই 10 বিঘা আমারই, তাতে আমার খরচ আনুমানিক প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ আমার। এখন আমার তো সব শেষ হয়ে গেল। নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের প্রায় 200 মিটার অংশ ধসে পড়েছে। এর ফলে খাল থেকে বেরিয়ে আসা পানিতে সিংদই, কামারপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ডের সেচ খালটা আছে, এইখানে তারা প্রতি বছর আর কি করে। তো এবার এটা কাজ করছে, কাজ করার সময় এরা কিন্তু মাটি দেয়, কিন্তু এবার ঠিকাদারি প্রতিষ্ঠান কে নিচে জানি না, উনি বালু দিছে আর কি। বালু দেওয়ার কারণে এটা ঠিক করার পরে পানি ছাড়ছে পানি উন্নয়ন বোর্ড। পানি ছাড়ার পর এইটা একটা গর্তের মধ্য দিয়ে আর কি পুরোটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে প্রায় 8 থেকে 900 বিঘা জমি, এগুলো সবগুলো ডুবে গেছে। স্থানীয়রা জানান পানি নামতে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে ফসল উদ্ধার করা সম্ভব নয়। ফলে আলু, সরিষা, ভুট্টা, গম সহ বিভিন্ন ধরনের উঠতি ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বোরো ধানের বীজতলাও ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের দাবি অন্তত 1000 বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ভুট্টা, আলু, সরিষা প্রায় 200 হেক্টর জমি নষ্ট হয়েছে। আমরা অনেক চেষ্টা করছি নিজে, কিন্তু কোনোভাবে পাইনি। পানি বন্ধ করার কারণ ক্যালেনে ছিল ওভারলোড, এই লোডের কোনো দরকারও ছিল না। অহেতুক তারা পানি এইভাবে ছাড়ছে। তারপরে আমাদের এইখানকার হাজার হাজার বিঘা জমি আলু ধ্বংস এবং সরিষা এবং ছিল তামাক, সবগুলো ধ্বংস হয়ে গেছে। এদের উপর দিয়ে পানি এখন যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ক্যানেল সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত মান বজায় না রেখে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় খালের পাড় দুর্বল হয়ে পড়ে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। পানির চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে পাহাড় ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রায় 10-15 হাজার কৃষক আমরা ক্ষতিগ্রস্ত। এখন এই যে ভাঙিয়ে গেছে, আর ক্ষতিপূরণ আমরা দাবি করতেছি। আমরা এখানকার জেলা প্রশাসক যিনি আছে, উনি অনেক ভালো লোক, ওনার কাছে আমরা দাবি করতেছি। উনি আমাদের আইসা উনি কোনো আশ্বাস দিলে তারপর আমরা এই যে পানি আনবোর্ডের গাড়ি এখানে আটকা আছে, গাড়ি ছাড়বো। আর আমরা জোরালো ভাবে দাঁড়িয়েছি, আমরা এই ক্ষতিপূরণটা চাই। 3 বিঘা মাটি গেছে আমার। এই 3 বিঘা মাটি, তার ভিতরে মেন জমিটা এটা যে গর্ত হয়েছে, এই গর্তটা মিলে খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। আর এই গর্ত না মিলে সত্ত্বে আমি ক্যালের মধ্যে একটা মাটিও ফেলে দেবো না। ক্ষতি আমার 3 বিঘা মাটি এখন
আলু সাজায়। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হবে এবং এরপর ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুর রহমান। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি, যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনোভাবে কোনো ক্ষতিটা পুষিয়ে রাখার দেওয়ার আমরা কোনো রাস্তা বের করতে পারলে আমরা অবশ্যই কৃষকদের আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছি। অন্যদিকে প্রতি মৌসুমের মতো এই মৌসুমেও বছরের শুরুতে খালে পানি ছাড়াও হয়েছিল, তবে পানির পরিমাণ কিছুটা বেশি থাকায় কিভাবে পাড় ভেঙেছে তা তদন্ত করে দেখা হবে। খাল সচল রাখতে ইতোমধ্যে 1500 জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী রেজা আহমেদ। আমরা এখানে ইমিডিয়েটলি যাতে এখানে এই ব্রিজটা বন্ধ করতে পারি এই জন্য অলরেডি অনতিবিলম্বে অলরেডি জিও ব্যাগ আনতেছি। আমরা জিও ব্যাগ দিয়ে বালু ভরাট করে জিও ব্যাগ দিয়ে আমরা এই ব্রিজটা বন্ধ করে দিব। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি শুধু ক্ষয়ক্ষতির হিসাব করলেই চলবে না, দুর্ঘটনার জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া ফসলের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানান তারা। মাত্র 2 জন শিক্ষক দিয়ে চলছে 600 শিক্ষার্থীর পাঠদান, কিন্তু এক সময় এই স্কুলেই ছিল শিক্ষার স্বচ্ছতা ও শিক্ষকের যথেষ্ট সংখ্যা। এখন 2 জন শিক্ষক দিয়েই চলে পুরো স্কুল। মাত্র 2 জন শিক্ষক আছেন, আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। এখানে নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহতর পাশাপাশি শিক্ষার মানও কমছে ক্রমেই। প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় অফিসের কাজও সামলাতে হয় বর্তমানে কর্মরত শিক্ষকদের। 4র্থ শ্রেণী 3য় শ্রেণীর লোক আমাদের নাই, যে কারণে সর্বদাই একটা ব্যস্ততার মধ্যে দিয়ে একাডেমিক কার্যক্রমটা চালাইতে হয়। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয়টি বর্তমানে শিক্ষক সংকটে ভুগছে। বিদ্যালয়টি 1950 সালে প্রতিষ্ঠিত হলেও 1954 সালে নিম্ন মাধ্যমিক এবং 1960 সালে মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায়। এরপর 1987 সালে জাতীয়করণ হলেও শিক্ষক সংকট শুরু হয়, যা এখনো সমাধান হয়নি। হ্যাঁ, তাহিরপুর যে উপজেলায় একটা মাত্র সরকারি স্কুল, সেখানে যদি মাত্র 2 জন টিচার হয় সেটা দুঃখজনক। পিয়ন থেকে শুরু করে শিক্ষক হওয়ার সব কাজে আমাদের করা লাগে, সেই হিসেবে পুরোপুরি মনোযোগ দিয়ে আমরা ক্লাস শ্রেণী কার্যক্রম নিতে পারি না। বর্তমানে অনুমোদিত 12টি শিক্ষক পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 4 জন। এর একটি মাত্র বিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক বিলের সমাধান। সহকারী প্রধান শিক্ষক অফিসার দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় ক্লাসে থাকেন অনুপস্থিত, আর একজন বিএড প্রশিক্ষণে রয়েছেন। ফলে নিয়মিত পাঠদান করছেন মাত্র 2 জন শিক্ষক। 2 জন টিচার চলতি দায়িত্ব প্রধান শিক্ষক আছেন, কিন্তু 2 জন টিচার দিয়ে আমরা কিভাবে চলবো? আসলে কর্তৃপক্ষ আমাদের দিকে নজর না দিলে এই স্কুলের যে এতগুলো স্টুডেন্ট, ভবিষ্যৎ একদম অন্ধকারে আছে। আমাদের রুটিন পর্যন্ত করতে পারতেছি না। আমাদের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট হওয়ার কারণে আমরা বিভিন্ন শিক্ষা মাধ্যম এবং অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছি। শিক্ষকের ঘাটতির কারণে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম ও শারীরিক শিক্ষা মোট 9টি শিক্ষক পদ পড়ে আছে শূন্য। এতে শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমাদের বিদ্যালয়ে শিক্ষক মাত্র 2 জন, তাদের এই ক্লাসরুম সামলাতে অনেক হিমশিম খেতে হয়, যার জন্য আমাদের পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটছে এবং আমরা সুন্দরভাবে পড়ালেখা চালাতে পারছি না। ফলপ্রসূ ক্লাসগুলো না হইলে আস্তে আস্তে তারা গড় হাজির হতে থাকে স্কুলে, যে কারণে ফ্রুইটফুল ক্লাস নেওয়া যায় না, ফলপ্রসূ কোনো ক্লাস আমরা নিতে পারি না। দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি ছাত্রছাত্রীদের, নতুবা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার সুযোগ আরো সংকুচিত হবে, এমনটাই আশঙ্কা তাদের। আমরা সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হয়। আমাদের একটাই দাবি যে আমাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষক সংখ্যা দরকার এবং আমাদের শিক্ষার অগ্রগতি দরকার। এদিকে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। তবে যেহেতু এটা বিসিএস নন ক্যাডার থেকে আসে, ওনারা আশ্বস্ত করছেন যে ওনারা দ্রুত পূরণ করবেন। গত সমন্বয় মিটিংয়ে আমরা জেলা পর্যায়ে এটা আমরা ক্যাবিনেটে পাঠানো হয়েছে। এই ধরনের প্রচেষ্টা হয়েছে। আসলে লেখাপড়ার খুবই ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীরা মান অনেক নিচে নেমে গেছে, যে আমরা কিভাবে এটা অন্তকে সম্মিলিত প্রচেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আগামী সপ্তাহে আমরা সমন্বয় মিটিংয়ে বিষয়টা তুলে ধরব। 2 জন শিক্ষক দিয়ে চলমান এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত। স্থানীয়দের দাবি দ্রুত পদায়ন না হলে শিক্ষার মান আরো হ্রাস পাবে।